মাহফুজুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই। মানে আমরা রোববার যেই খবরগুলো দেখছিলাম তার ভিতরে একটা বড় বিষয় ছিল, সৌদি আরব, চীন, ভারত এবং পাকিস্তানের রাষ্ট্রদূতেরা কথা বলেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এবং সৌদি আরব খুব ভালো মতোই জানে যে বিএনপি যে সরকার, সেই বিএনপির পক্ষ থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেই সেই দেশে বাংলাদেশের যে রাষ্ট্রদূতদের অফিস, সেই কূটনৈতিক অফিস স্থাপিত হয়। কাজে সম্পর্কটা একটু আলাদা। অন্যদিকে চীন তার স্পষ্ট করে জানিয়েছে যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারা মানবে না দ্বিপাক্ষিক এই সম্পর্কের ক্ষেত্রে। ভারত বলছে নতুন সরকারের পাশে থাকবে তারা, এমনকি তাদের দেশে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে ইনভাইট করেছেন তাদের দেশে, এবং পাকিস্তান তো আগে থেকেই সাধুবাদ জানিয়েছে। কি মনে হয়, মানে জিও পলিটিক্সে বাংলাদেশকে কতটা কৌশলী হতে হবে নিজের স্বার্থটাকে সবার আগে টিকিয়ে রাখতে গেলে? আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, সেটা হলো যে নতুন একটা সরকার গঠিত হলে সেই সরকারের কিছুদিন একটা হানিমুন পিরিয়ড থাকে, জি, সে বোঝাশোনার জন্য তার কিছুটা সময় সে হাতে পায়। কিন্তু যেহেতু এখানে 18 মাস অন্তর্বর্তী একটা সরকার ছিলেন, এই সরকারের হানিমুন পিরিয়ডটা সম্ভবত খুবই সংক্ষিপ্ত। কারণ প্রথম দিন থেকেই তাকে বিজনেসে নেমে যেতে হচ্ছে। বাংলাদেশ যদি চুপ করে বসেও থাকে, অপরাপর দেশ, যে সমস্ত দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীর, সেই সমস্ত দেশ কিন্তু বসে নেই। এবং আমি যুক্তরাষ্ট্রের সেই আপনি ডোনাল্ড ট্রাম্পের বার্তার মধ্যে দেখেছেন, জি, এবং এই যে সমস্ত রাষ্ট্রদূত আজকে দেখা করেছেন তারা প্রত্যেকেই প্রায় একেবারে বিজনেস নিয়ে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। সাধারণত এই সমস্ত সৌজন্য সাক্ষাৎ হয়, সৌজন্য বার্তা দেওয়া হয়, জি, কিন্তু আমরা দেখছি যে সেই সুযোগটি এই সরকার আর খুব একটা পাচ্ছে না। তো যেহেতু পাচ্ছে না, সরকার এমন একটা পরিস্থিতিতে তৈরি হয়েছে যে প্রথম দিন থেকেই তাকে বিজনেস কন্ডাক্ট করতে হচ্ছে। তো এই জন্য সরকার, বিশেষ করে যে দল সরকার গঠন করেছেন, নিশ্চয়ই সরকার গঠন করার আগে এই সমস্ত বিষয় নিয়ে তাদের আলাপ আলোচনা ছিল নিজেদের মধ্যে, এবং তারা একটা নীতিও গ্রহণ করেছিলেন। আমি দেখতে চাই যে অন্য কোনো দেশ, যেমন এখানে ভারত পাকিস্তান দুটো দেশের ক্ষেত্রে আপনি দেখেন, ভারত তাদের পররাষ্ট্র মন্ত্রী মহোদয়ের আমন্ত্রণ নিয়ে এসেছেন। পাকিস্তানের ক্ষেত্রে তারা পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ তৈরি হয়েছে, বা সেরকম একটা পরিস্থিতি হয়েছে। জি, আমার কথা হলো যে আমাদের পররাষ্ট্র মন্ত্রী কি এটার জন্য প্রস্তুত ছিলেন যে ভারতের থেকে তিনি আমন্ত্রণ পেতে পারেন, অথবা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে তাকে টেলিফোনে কথা বলতে হতে পারে? এই পরিস্থিতিটা আমাদের তৈরি করতে হবে, অর্থাৎ আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। আমি জি, যদি ভারতকে একটা উদাহরণ হিসেবে শুধু নিয়ে আসি এখানে, তখন আমরা দেখবো যে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ করার জন্য একের পর এক তারা কিন্তু কাজ করে যাচ্ছে। হ্যাঁ, সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী তার জানা যায়, এবং দিল্লিতে যখন শোক বই খোলা হয় সেটা স্বাক্ষরে, কিংবা ভারতের লোকসভায় সেখানে শোক প্রস্তাব উত্থাপনের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে কিন্তু তারা সমস্ত সুযোগ গ্রহণ করেছে এবং সদিচ্ছাও দেখিয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ করার জন্য। এই কাজটা আর্জেন্সি নিয়ে আমাদেরও করতে হবে, অর্থাৎ আমরা যেন আমাদের মতো করে সম্পর্কটাকে ডিকটেট করতে পারি। পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে আমি আমার স্বার্থ দেখব, অন্য একটা দেশ অন্য দেশের স্বার্থ দেখবে, কিন্তু আমার স্বার্থের সঙ্গে তার স্বার্থের যেন কোনো রকম সংঘাত তৈরি না হয়, সেটা উত্তরণের জন্য আমাকে প্রস্তুত হতে হবে, এবং আমাকে প্রোঅ্যাক্টিভ হয়ে, অর্থাৎ আমাকে এগিয়ে আসতে হবে, এবং আমি যাতে ডিকটেট করতে পারি যে কবে আমি দিল্লি যাব, কবে ইসলামাবাদ যাব, কবে কাঠমান্ডু যাব, কবে কলম্বো যাব, এটা যেন আমার পরিকল্পনার মধ্য দিয়ে হয়। বুঝতে পারছি। কারণ সরকারি কর্তা ব্যক্তিরা আপনারা আগেও দেখেছেন, আমি কোনো উদাহরণ দিতে চাই না, জি, যে তারা যত্রতত্র আপনার ফরেন ট্যুর গ্রহণ করেন, অনেকগুলোই পরবর্তী দেখা যায় যে বাংলাদেশের স্বার্থ অতটা রক্ষা হয়নি। তো এই সমস্ত ক্ষেত্রে এই জন্য পররাষ্ট্র মন্ত্রী যদি কোথাও যান, তিনি ফিরে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবেন, প্রধানমন্ত্রীকে জানাবেন, ক্যাবিনেটকে জানাবেন, পার্লামেন্টকে জানাবেন, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন ফরেন অ্যাফেয়ার্স আছে তাদেরকে জানাবেন, যাতে একটা জবাবদিহিতা তৈরি হয় এবং স্বচ্ছতা তৈরি হয়। অর্থাৎ কেবল বেড়াতে যাওয়া না, আমরা যদি দিল্লি যাই বা ইসলামাবাদে যাই বা ওয়াশিংটনে যাই, সেখানে যেন আমি আমার স্বার্থটা নিয়ে যাই, এবং সেই স্বার্থ কতটা রক্ষা করতে পারলাম সেটা যেন ফিরে এসে আমি রিপোর্ট করতে পারি। মাহফুজ একদম। সাহেব, হ্যাঁ, আপনাকে একটা প্রশ্ন এখানে করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে, এদিকে থেকে করতে পারেন। আচ্ছা, সেটা হচ্ছে যে চীনের রাষ্ট্রদূত একটা কথা বলেছেন যে আমাদের সম্পর্কের মধ্যে যাতে তৃতীয় কোনো পক্ষ ডিকটেট করতে না পারে বা হস্তক্ষেপ করতে না পারে, এইরকম একটা কথা বলেছেন। কিন্তু এটা বলার মধ্য দিয়ে তিনি কি ইঙ্গিতটা করছেন একটু বলতে পারেন? ভারতের ইঙ্গিত আপনি করলেন যদি কিনা আসলে? হ্যাঁ,
না ঠিক আছে, আমি একটু খোলামেলা ভাবেই বলি। আপনারা যদি দেখেন যে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে বার্তাটা, শুভেচ্ছা বার্তাটা পাঠিয়েছেন, সেই শুভেচ্ছা বার্তার মধ্যেও এমন একটা ইঙ্গিত আছে যে তারা এশিয়া প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে কথা বলেছে। একইভাবে চীনও হয়তো সেই ধরনের একটা ইঙ্গিত দিতে চেয়েছে যে যেন অন্য কোনো দেশের প্রতি আমরা চীনের সঙ্গে সম্পর্ক নির্মাণ করার ক্ষেত্রে অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক যেন সেটার উপরে প্রভাব না ফেলে। জি, একদম পরিষ্কার। আমি এখানে জনাব শামসুজ্জামান দুদু আপনার একটা মন্তব্য নিতে চাই। দেখুন, যখন বিভিন্ন দেশ আমাদের ভিসাগুলো বন্ধ করছিল, মধ্যপ্রাচ্যে আমাদের কর্মীদের নেওয়া বন্ধ করছিল, আমাদের যে বলার মতো গ্রাউন্ড সেটা আসলে ছিল না। কারণ আসলেই আমরা এমন কিছু করছিলাম যার জন্য এগুলো আমাদের প্রাপ্যই ছিল। আমাদের কর্মীদেরকে যখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে পাঠানো হচ্ছিল, তখন তাদেরকে কোনো রকমের কারিগরি শিক্ষা ছাড়াই কেবল আদম ব্যবসায়ীদের সাথে একটা এজেন্সির যোগসূত্রের মাধ্যমে তাদেরকে সে দেশে পাচার করা হচ্ছিল এক অর্থে, এবং সেই ফলাফল আমরা দেখেছি। মানে এই জটিল জায়গাগুলো যদি আমরা ঠিকঠাক না করি, তাহলে যেটা আসলে মাহফুজুর রহমান চমৎকার করে বলছিলেন, প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসি, সেটা কিভাবে করব? মানে আমাদের নিজেদের জায়গাটাই তো এতদিন ঠিক ছিল না। আমি একেবারে আপনার সঙ্গে মাহফুজ ভাইকে ধন্যবাদ, তিনি পার্শ্ববর্তী আমাদের নিকট প্রতিবেশী দেশ সম্বন্ধে চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছে। এবং আরেকটি কথা তিনি বলেছেন, এটা হানিমুন পিরিয়ড চলছে, অর্থাৎ একটা নতুন সরকার আসছে, তার যত প্রস্তুতি থাকবে না কেন একটি সুনির্দিষ্ট সময়ের তাকে দিতে হবে। এবং অতীত তো আমরা জানি, প্রতি সরকার সম্বন্ধে আমরা জানি, এবং অন্তর্বর্তীকালীন সরকার সম্বন্ধেও কম বেশি জানি। যেমন অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের বড় মানে চাওয়াটা ছিল, এটা বোধহয় কেউ দ্বিমত করবেন, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সারা বিশ্বে পরিচিত, এবং তার গ্রহণযোগ্যতা নিয়ে কোনো ভিন্নমত বা বেশি বিরোধিতা নাই। আমরা সবাই মনে করছিলাম হাজার হাজার কোটি টাকা যে আমাদের বিদেশে পাচার হয়েছিল, হয়তো মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে বড় অংশটা আমরা পাবো, কিন্তু কতটুকু হয়েছে আমরা সবাই এটা কম বেশি জানি। এই জায়গাটা কতটুকু আইন শৃঙ্খলার ক্ষেত্রেও কিন্তু খুব চমৎকার অবস্থায় তিনি রেখে গেছেন, এটা বলা যাবে। ঠিক তেমনি বিদেশে যেসব জায়গাগুলো আমাদের খুবই ঘনিষ্ঠ ছিল, খুবই কাছে ছিল, নানান কারণে পুষ্টির সুবিধার্থে বা মহল বিশেষ সুবিধার্থে আমরা সেগুলো হারিয়েছি। সেইগুলো যেমন জাপানে আমরা মানে কয়েক লক্ষ লোক পাঠাবো, এটা জাপানে বসে থাকা অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছিলেন, কিন্তু কতগুলো লোক গেছে, কিভাবে গেছে বা আদৌ সেটা কতটুকু করা গেছে কেউই জানে না, কেউ জানে না। সেই জন্য এই জায়গাটাও বলা যায় একটা বিশৃঙ্খলাপূর্ণ মানে অবস্থার প্রেক্ষিতে যে অবস্থাটা তৈরি হয়েছে, তার থেকে বের করে আনার জন্য বর্তমান সরকারকে, যেটা বিএনপি সরকার, এবং যার কাছে প্রত্যাশা সীমাহীন, তাদের দক্ষতার, বিচক্ষণতার, সঠিক নেতৃত্বে একদম একদম আছে বলে আমরা মনে করি। আচ্ছা, আমি আপনার কাছে একটু একটা বিষয় জানতে চাই আমিনুল ইসলাম কাগুজি, আপনার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে একটু বলবেন, মানে আপনার কাছে কি মনে হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানবে না চীন? মানে প্রশ্ন হচ্ছে হস্তক্ষেপ মানবে না বলতে এখানে আমার কাছে আসলে কি, এখানে তৃতীয় পক্ষ চীন কি আসলে এটা ডিকটেট করতে পারে কিনা। যেমন আমরা দুইজন বসে আছি, আপনার আমার মধ্যেকার একটা সম্পর্ক আছে, এখন এখানে আমাদের দুইজনের মধ্যে একটা সম্পর্ক থাকবে, কিন্তু তৃতীয় আমার সঙ্গে আবার কে সম্পর্ক করবে, কে এখানে এসে কাজ করবে না করবে, সেটাকে আপনি ডিকটেট করতে পারেন কিনা, এটা বলার অধিকার আমার আছে কিনা। না, এর অধিকার এটা একটু আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি আগ বাড়িয়ে কথাটা আসলো কিনা। আমি জিজ্ঞেস করব, আমি মাহফুজুর রহমানের কাছে মাহফুজুর রহমান সাহেব উনি বলতেছিলেন যে যেহেতু ইঙ্গিত করেছেন তিনি আমেরিকার দিকে, এদিকে আমাদের এখানে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, তিনি মোটামুটিভাবে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কটা তার ওইভাবে বিল্ড আপ করতে পারেন হয়তো, কিন্তু কথা হলো যে দুটি দেশ, কেন একটা দেশ তো অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক করবেই, শুধুমাত্র যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আছে তা তো না, বাংলাদেশকে তো আরো বিভিন্ন দিকে তাকাতে হবে, সব জায়গায় তাকাতে হবে। তো সেই জায়গায়
কার সঙ্গে কি রকম সম্পর্ক হবে, সেখানে তো বাংলাদেশ, যেমন তারেক রহমান নিজেই বলেছেন যে সবার আগে বাংলাদেশ, সবার আগে আমার দেশের স্বার্থ, সবার আগে আমার দেশের জনগণের স্বার্থ। আমি কোথায় কাকে পাঠাবো কি পাঠাবো না সেটা কিন্তু উনি ইশতেহারও বলেছেন, এবং তার যে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ছিল সেখানেও বলেছেন যে তার দেশের জনগণকে উন্নত চাকরি বাকরির জন্য দেশের বাইরে পাঠানোর ক্ষেত্রে তৃতীয় আর একটা ল্যাঙ্গুয়েজ শেখা এবং কারিগরি ভাবে দক্ষতা অর্জন করার পরেই তাদেরকে বাইরে পাঠানো হবে। তো এটার জন্য তো বিভিন্ন মার্কেট যাচাই বাছাই করে খুঁজতে হবে, সম্ভাবনা যাচাই করতে হবে। সেক্ষেত্রে তো আরেকটা দেশ কিভাবে এখানে ডিক্টেট করে, আমি একটু পরিষ্কার হয়ে আসি, একটু বোঝার চেষ্টা করি। মাহফুজুর রহমান যদি এই অংশটা আরেকবার একটু পরিষ্কার করে দিতেন। আমি কাগজে যেটা বললেন যে এরকম বলতে পারে কিনা একটা দেশ যে আমার আপনার সম্পর্কের মাঝখানে তৃতীয় দেশের হস্তক্ষেপ আমি মানবো না? আচ্ছা, প্রথম কথা হলো যে তিনি এক্স্যাক্টলি কি বলেছেন রাষ্ট্রদূত মহোদয় সেটা কিন্তু আমরা জানি না, এবং তিনি বলে থাকলে এটি আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলেছেন, এবং আমি নিশ্চিত পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এর হয়তো যথাযথ উত্তর দিয়েছেন। সুতরাং এই বিষয়টি তাদের মধ্যেই থাকুক। আমার মনে হয় না যে এটা এখনকার যুগে কোনো দেশ এরকম ভাবে সরাসরি পাবলিকলি অন্য দেশের ইনফ্লুয়েন্সের কথা এইভাবে বলে বা বলতে পারে। এটা হয়তো ইনডাইরেক্টলি আমার কাছে যেটা মনে হয়েছে যে সেখানে যুক্তরাষ্ট্রের কথা উনি ইনডাইরেক্টলি বলে থাকতে পারেন, কিন্তু যেহেতু সেটা কথাটা পররাষ্ট্র মন্ত্রী মহোদয়ের সঙ্গে হয়েছে, আমি নিশ্চিত তিনি তার যথাযথ জবাব দিয়েছেন। আমরা বিষয়টা সেখানেই রাখতে পারি। চমৎকার, মানে এটা আসলে এভাবেই প্রশ্ন করা যেতে পারে, তাই তো? আপাতত আমরা সেই দিকেই যাই। আচ্ছা, আরেকটা বিষয় শামসুজ্জামান দুদু আপনার কাছে আসতে চাই। মানে আমরা তো পুরোপুরি দেখতে পাচ্ছি যে এখন এর আগের সময়গুলোর মতো শুধুমাত্র দেশের রাজনীতির মধ্যে থাকলে হবে না, কারণ আমরা না চাইলেও আমরা ভূ রাজনীতির একটা বড় অংশ হয়ে উঠেছি। এবং বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশের সাথে সবারই একটা সম্পর্কের প্রয়োজন আছে, ভূ রাজনৈতিকভাবেই এই দেশটা এত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় আসলে আমরা আমাদের রাজনীতির কৌশলটাকে কতটুকু মানে শক্তিশালী জায়গায় নিতে পারছি বা পারার সম্ভাবনা আপনি দেখছেন? কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন মেক আমেরিকা গ্রেট এগেন, আমাদের তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। মানে মেসেজটা স্লোগানের মধ্যে পরিষ্কার, কিন্তু কাজটা তো করতে হবে। আমরা কতটুকু কৌশলগত দক্ষ হয়ে উঠছি? আমি নিশ্চিত এই সরকার পারবে, কারণ তারা দীর্ঘ একটি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের লক্ষ্য, তাদের চিন্তা ভাবনা, তারা কিন্তু জাতির কাছে এই সমর্থনটা তারা নিয়ে এসেছে। কাগজি সাহেব যেটা বললেন, ইশতেহারে, তারপরে 31 দফায়, এইগুলো কিন্তু কিভাবে করবে সেটা কিন্তু পরিষ্কার ভাবে উল্লেখ করা হয়েছে। আর দুই হচ্ছে, এক সপ্তাহ তো আমি আগেও বললাম যে এক সপ্তাহ এখনো পেরোয়নি, সেই অবস্থাতেই কিন্তু নানান ঘটনা প্রভাব, যেমন এই যে একটু আগে দ্বিতীয় কোন রাষ্ট্রের বা তৃতীয় কোন রাষ্ট্রের হস্তক্ষেপ প্রত্যাশা করি না, যেটা মাহফুজ ভাই খুব চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন। কিছু কিছু পররাষ্ট্র নীতির ক্ষেত্রে চট করে আমার মনে হয় মন্তব্য করার সময়টা আসছে কিনা সেটা একটু ভেবে আমার মনে কথা বলা উচিত হবে। এখানে আমেরিকার সঙ্গে যেমন আমাদের সম্পর্কের প্রয়োজন আছে, চীনের সঙ্গে, এমনকি ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষার একটি বা উন্নত করার একটি অবস্থা দরকার আছে বলে আমি এবং একদম মানে অন্তত এই বিষয়টা জনাব মাহফুজুর রহমান যেভাবে ব্যাখ্যা করেছেন, আমার মনে হয় এরপরে আসলে বলার কিছু থাকে না, কারণ বোঝাই যাচ্ছে যে যেহেতু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত আলাপচারিতা হয়েছে, আমাদের দিক থেকে একটা রেসপন্স ছিল। আমার কাছেও মনে হচ্ছে ওইরকমই, যে যেটুক হয়তো আমরা বাইরে শুনতে পাচ্ছি, এটা তো কোনো নির্ভরযোগ্য সোর্স কিনা, একদম এটা তো বাইরেই কথাটা বলা হয়েছে। ভিতরে যে কথাটা আলোচনা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে কিন্তু এই কথাটা নেই। শক্ত করে নেই, তবে সেখানে বলেছিল যে দ্বিপাক্ষিক সম্পর্কটাকে উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হবে এবং সেখানে কোনো প্রভাবকে চীনা রাষ্ট্রদূত তিনি ঠিক মানে মনে হলো যে এভাবে বলেছেন, সেটা হচ্ছে যে সম্পর্কে মানে হস্তক্ষেপ করতে চাইলে তা ব্যর্থ হবে। মানে এখানে বলা হচ্ছে যে এটা কিন্তু কোনো সোর্সকে হয়তো কোট করে করা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে তাদের মধ্যকার কেমন আলোচনা হয়েছে এবং কি জবাব পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন,
যেটা মাহফুজুর রহমান সাহেব কিন্তু বললেন, যে কি ধরনের জবাব দিয়েছেন সেটা তো আর আমরা জানি না। এবং সুযোগ থাকলে হয়তো সেটাও আমরা জানার চেষ্টা করবো। যেটা মাহফুজুর রহমান একটা বিষয় আমি একটা কথা বলি ছোট করে, কাবুলি ভাইয়ের প্রসঙ্গটি নিয়ে, যে আমি যেটা আগেও বললাম যে 7 দিনের সময় যায়নি, পরিস্থিতি জটিল করবো কিনা জি নাকি স্বাভাবিক রাখবো, স্বাভাবিক অবশ্যই। সেই জন্য যে সূত্র বা বিভিন্ন বিষয়, এই যে কথাটি আসছে তৃতীয় পক্ষে, জি তো এই দিকটা আমার মনে হয় ওইভাবে আদৌ আসছে কিনা বা ওইভাবে এখন বলার কোনো প্রয়োজন আছে কিনা, এটা আমার মনে হয় একটু ভেবে দেখার অবকাশ আছে। একদম একদম। জনাব মাহফুজুর রহমান, আরেকটা বিষয়, মানে আমরা দেখলাম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, অথচ ঠিক তার বিপরীত চিত্র আমরা মাস দুয়েক আগে দেখছিলাম। সে দেশটা ভিসা বন্ধ করে দিল, আমাদের এখান থেকে ভারতের অ্যাম্বাসিতে তালা ঝুলিয়ে দেওয়া হলো। মানে একদম 360 ডিগ্রি বদলে যাওয়ার যে দৃশ্যপট, এটা আসলে কি ধরনের বার্তা দিচ্ছে? মানে প্রথমত আমাদের দেশের উপরে বিগত সময়ের যে এক ধরনের আধিপত্য ছিল, এবং আরেকটা শব্দ হচ্ছে আগ্রহ, এখানে আসলে কোনটা দেখছেন আপনি? সামহাও এখন তো রাজনীতিতে আপনার ওই মেটিকুলাস শব্দটা খুব একটা খারাপ কনোটেশনে ব্যবহার করা হচ্ছে। একদম। কিন্তু সেইভাবে যদি আমি না ব্যবহার করি, ভালোভাবে ব্যবহার করি, তাহলে আমার কাছে ভারতের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে আমার কাছে মনে হয়েছে যে ভেরি মেটিকুলাসলি তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছে। তো এগুলো কিন্তু তাদের দিক থেকে একটা সদিচ্ছার প্রমাণ তারা দিয়েছে। তারা প্রথম থেকেই বলেছে যে একটা নির্বাচিত সরকারের সঙ্গে তারা এনগেজড হতে চায়। এখন আপনি পছন্দ করেন না করেন, এইটা ছিল ভারতের অবস্থান। আচ্ছা। আর আমি মনে করি যে আমাদের এখন আর ওই 18 মাসের দিকে পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকানো উচিত, কেননা সম্ভাবনার জায়গাটা এত বেশি যে আমরা ওই অতীত টেনে এই সম্পর্কটাকে যেন আর নষ্ট না করি, বরঞ্চ যেটা অলরেডি নষ্ট হয়ে গেছে এই সম্পর্কটা এখান থেকে পুনর্নির্মাণ করা উচিত, যাতে দুদেশের জনগণ উপকৃত হয়, এবং সেটার আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি। সুতরাং এটা আমাদের এই সম্ভাবনাটা গ্রহণ করা উচিত। না, আপনার কথা শুনে এটা স্পষ্ট যে আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত, কারণ এত বড় একটা দেশ, আমাদের বন্ধুত্বের একটা জায়গা থাকবে প্রতিবেশী হিসেবে। একটা প্রতিবেশী দেশ, আমরা যত যাই করি না কেন, বন্ধু হয়তো পরিবর্তন করা যায়, কিন্তু প্রতিবেশী পরিবর্তন করা যায় না। এটা কিন্তু সবচেয়ে বড় কথা। এখন মুশকিলটা হচ্ছে যে নিজে প্রস্তুত না হন, তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। রাইট। কিন্তু মাহফুজুর রহমান, ধরুন আমাদের রাজনৈতিকভাবে পররাষ্ট্রগতভাবে খুব চমৎকার একটা সিদ্ধান্ত আমরা ধরুন নিলাম, ভারতের সাথে সেই সম্পর্কটা আমাদের ভালো হতে শুরু করলো। গতকাল আমরা দেখেছি, ইনফ্যাক্ট গত পরশুদিন আমরা দেখলাম যে ভিসাগুলো আবারও চালু হয়ে যাচ্ছে, অর্থাৎ ভারত বাংলাদেশের যে যাতায়াত, সেই যাতায়াতটা স্বাভাবিক হচ্ছে। কিন্তু কোনো না কোনো মহল যদি এখন রাস্তায় নেমে আবারও সে আধিপত্যবাদ ইস্যুটাকে সামনে আনে, তাহলে একটা ভুল বার্তা যায় কিনা, সেটা আসলে কিভাবে আমরা আলোচনার মাধ্যমে হোক বা যে করে হোক একটা সমাধানের জায়গায় নিতে পারি? না, একটা সহজ, একটা দেশের সঙ্গে আপনার অনেক রকম ক্ষেত্রে আপনার সম্পর্ক থাকে। তো কোনো একটা জায়গায় যদি আপনি দেখেন যে টানাপোড়েন বা বৈরিতা তৈরি হয়েছে, তখন সেই বিষয়টা সেখানে স্থিতাবস্থায় রাখেন, রেখে অন্যান্য বিষয়গুলোতে আপনি সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেন। যেমন আপনি ভিসা চালু করেন, বাণিজ্যে যে বাধাগুলো আছে দূর করার চেষ্টা করেন, নদী নিয়ে আপনি পানি বন্টন নিয়ে আলাপ আলোচনা শুরু করেন। এইরকম আস্তে আস্তে এগুতে এগুতে যেখানে আপনি বৈরী সম্পর্ক আছে তখন সেই জটটা খোলার চেষ্টা করেন। আপনি যদি প্রথমেই ধরে নেন যে আমার সঙ্গে একটা বৈরিতা আছে সুতরাং আমি আর এগোবো না, তাহলে আপনি কোনোদিন এগোতে পারবেন না। মাহফুজুর রহমানের বক্তব্য বরাবরই স্পষ্ট, এবং শামসুজ্জামান দুদু আপনি নিজেও শুনলেন, কিন্তু আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা শব্দ মব, সেই মব আসলে পরিস্থিতি বিশৃঙ্খল করে দেয়। দুটো দেশের সম্পর্কর ভেতরে আলোচনা হোক, প্রতিবাদ হোক, প্রতিলিপি জারি করা হোক, নানা কিছু করে সমাধান হতে পারতো। সেখানে যদি কোনো মব তৈরি হয়, সেটা সমাধান করা তো খুব জরুরি। এ আলাপে নিশ্চয়ই আপনিও থাকবেন। বর্তমান সরকার কিন্তু স্পষ্ট করে বলেছেন মব সংস্কৃতির আর সুযোগ নেই। এটা যেমন সরকার বলেছে, আমার মনে হয় সামগ্রিকভাবে যারা দেশ পরিচালনা করবে, বিএনপি সরকার বা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে, সেটি আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাকে যে কোনো ভাবে, যে কোনো অর্থে, যে কোনো শর্তে আপনাকে পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন ছাড়া কোনোভাবে গণতন্ত্রকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব না। যেমন ভারতের সঙ্গে আমাদের অভিন্ন কিছু নথি আছে, এটা মানে অন্য কোনো দেশের সঙ্গে
আলোচনা করে লাভ নাই। জি এমনকি ভারতের সঙ্গে এই নদীগুলোর পানি আমাদের জীব বৈচিত্র্য সহ যেভাবে ধ্বংসের দিকে আমরা এগোচ্ছি, যেমন তিস্তা জি এটা একেবারে খালে রূপান্তরিত হয়েছে, পদ্মা নেই বললেই চলে। তো এই বিষয়গুলো যত তড়িৎ ভাবে আমরা মীমাংসার দিকে নিতে পারবো এবং সেটি মীমাংসিত করতে পারলে আমাদের আর্থসামাজিক অবস্থা যেভাবে পরিবর্তন হবে, এটা তো আমার মনে হয় যত বেশি অতীতে ফেলে রাখা হয়েছে, যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা, বর্তমানে ফেলে রাখলে তার থেকে আরো দ্বিগুণ মানে বেশি কার্যকরী ক্ষতিগ্রস্ত অনেক হবো। বিষয় আছে, অনেক বড় ক্যানভাস আসলে, সেগুলো অনেক সমস্যার সমাধানের দিকেই ফোকাস করা উচিত। আমি ইসলাম কাকু যে একটা বিষয় একটু আপনার কাছে জানি, তারপর আমি মাহফুজুর রহমানের কাছেও যাব, সেটা হচ্ছে মার্কিন ভিসা। অনেক ধরনের জটিলতা তৈরি করা হয়েছে, বাস্তব কারণেই যুক্তরাষ্ট্র সেটা করেছে। প্রথমত যারা সেখানে ছিলেন, অভিযোগ আছে প্রবাসী অনেক বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে আসলে আয়কর দিতেন না, এবং তারা একটা জরিপ করেছে, জরিপে সবচেয়ে বেশি এই তালিকায় বাংলাদেশিদের নাম ছিল, যে কারণে আসলে ইমিগ্রেশনের ক্ষেত্রে একটা বড় ধরনের কড়াকড়ি করা হয়েছে। তারও আগে আমরা দেখেছি ভিসা ফি বলে 18 লাখের কাছাকাছি একটা অ্যামাউন্ট দিয়ে তারপর আসলে বসতে হবে, যদিও ভিসা না হলে টাকাটা তারা ফেরত পাবেন, কিন্তু এই টাকাটা গ্যারান্টেড না যে তারা আসলে ভিসাটা পাবেন। মানে বিধিনিষেধ আরোপ করা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। নির্বাচিত সরকার এসেছে, এই জটিলতাগুলো কমবে কিনা আসলে? কারণ কমবে কিনা বলতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপটা এটা- ডিফারেন্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপটা সুন্দর করে করার জন্যই মূলত সেই রকম দক্ষ আমাদের পররাষ্ট্র দপ্তরটাকে সেইভাবে সাজাতে হবে। যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি দক্ষতার সঙ্গে এটা করবেন কি করতে পারবেন কি পারবেন না, সেটা তো আমাদের এখনো পর্যন্ত আমরা সামনে কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু এইটা আমাদের হয়তো টপ প্রায়োরিটির মধ্যেই থাকবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতেই হবে। আমাদের ব্যবসা বাণিজ্য, তারপরে আমাদের এখানকার বহু নাগরিক উন্নত জীবনের জন্যে তারা যুক্তরাষ্ট্রেই মূলত পাড়ি জমায়। আর যুক্তরাষ্ট্র তো আমরা দেখেছি বিভিন্ন তার আশপাশের অনেক দেশের সঙ্গে, যেমন মেক্সিকো, তারপর এই সমস্ত দেশের জনগণকে তারা তো ঢুকতে দেয় না। আমাদের দেশের জনগণ তো মোটামুটিভাবে যথেষ্ট পরিমাণ সেখানে আছে। তো তাদের সঙ্গে আমাদের এই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এবং এই ভিসা জটিলতা নিরসনের জন্য আমাদের পররাষ্ট্র দপ্তরকে অত্যন্ত দক্ষতার সঙ্গে এই বিষয়টিকে হ্যান্ডেল করতে হবে, এটা আমার কাছে মনে হয়েছে। আমি নিশ্চয়ই আরো কথা বলবো, এবং অনেক ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য। তবে ছোট্ট একটা প্রশ্ন করে রাখতে চাই জনাব মাহফুজুর রহমান আপনার কাছে, মানে একবার একটু জেনেই নিই সংক্ষেপে, যেহেতু বিরতির পরে আসলে অন্য বিষয়ে ঢুকে যাব। একবারই ছোট করে একটা মন্তব্য নিয়ে আমি আলাপটা এখানে শেষ করব। সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কটা জরুরি, বিনিয়োগ থেকে শুরু করে আবাসন নানা ক্ষেত্রে আসলে ওই দেশটার সাথে আমাদের একটা সম্পর্ক। বাট আমরা দেখতে পাচ্ছি মাঝখানে এই 18 মাসের মধ্যে একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়লো। কি বলবেন আসলে, কতটা চ্যালেঞ্জিং এই বাজারটা খোলার? যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শুধুমাত্র বাংলাদেশ না, অন্যান্য অনেক দেশই এই ধরনের জটিলতায় পড়েছে। জি কেননা যুক্তরাষ্ট্রের পার্টিকুলারলি রিপাবলিকান সরকার বা ওদের ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকার এসে তারা কূটনীতি এবং আন্তর্জাতিক নেগোসিয়েশনের অনেক নর্ম তারা বদলে দিয়েছে। জি হ্যাঁ, যেমন যে জিনিসটা বিশ্ব বাণিজ্য সংস্থায় আলোচিত হওয়ার কথা সেটা নিজেরা করছে, যেটা ট্রেড রিপ্রেজেন্টেটিভ মানে ওদের বাণিজ্য মন্ত্রীর আলাপ আলোচনা করার কথা সেটা রাষ্ট্রপতি করছে। এইরকম অনেক কিছু করার কারণে আমরা এখন একটা নতুন ধরনের যুক্তরাষ্ট্র দেখছি। জি তো সেইটা একবার যেহেতু এই পরিবর্তনটা হয়ে গেছে, যদি রিপাবলিকান সরকার নাও থাকে তারপরও দেখা যাবে যে এই ধারাটা হয়তো বা কিছু না কিছু মাত্রায় রয়ে থেকে যাবে। সুতরাং আমাদেরকে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে নতুন করে আমাদের কূটনীতিও সেইভাবে একটুখানি সাজাতে হবে। এবং আমি গতকালই শুনছিলাম আপনাদের টেলিভিশনে একজন অধ্যাপক বলছিলেন যে এইটার জন্য নিজেদেরকে তৈরি হতে হবে, মানে আমাদের সামর্থ্য বাড়াতে হবে এবং আমাদের বাস্কেটের মধ্যে অনেকগুলি এলিমেন্ট, যতগুলো এলিমেন্ট পারি আমাদের যোগ করতে হবে। অর্থাৎ আপনি যখন নেগোসিয়েশনে যাবেন, সুতরাং কেবলমাত্র ট্রেড নিয়ে আপনি নেগোসিয়েশন করার সময় যদি অন্যান্য বিষয়গুলি আপনি নিয়ে আসেন, তাহলে এইটা হবে কি আপনি তাকে একটা চার্মিং পজিশনে এনে দিলেন, একটা এক্সাইটিং পজিশনে এনে দিলেন। তখন আপনার নেগোসিয়েশনটা আপনার অনুকূলে আসার সুযোগ থাকে যদি আপনার পুরোপুরি প্রস্তুতিটা থাকে। আমি বিরতিতে যাব, 1 মিনিটের মধ্যে যদি কিছু যুক্ত করেন শামসুজ্জামান দুদু। নিজেকে যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমরা সাফল্য মানে ফিরিয়ে আনতে পারবো, ধরে রাখতে পারবো। আমেরিকা শুধু না,
আমেরিকার সঙ্গে আমাদের যতগুলো ব্যবসা বাণিজ্য আছে এবং সম্পর্ক যতটা থাকার, এটা মাহফুজ সাহেব নিজে উল্লেখ করলেন যে এখন নতুন নতুন অনেক উপাদান সেই দেশ সামনে নিয়ে এসেছে। সেগুলো যদি আমাদের মোকাবেলা করতে হয় ধৈর্যের সঙ্গে এবং সত্যিকারের